This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠার মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা একেবারে 6:25, আর তার মানেই সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আর শুরুতে আজকে নজর রাখতে হচ্ছে ফারাক্কার দিকে। আমরা ধারাবাহিকভাবে ফারাক্কার দিকে নজর রাখছি একেবারে প্রথম দিন থেকে। দেখুন, ডেডলাইন পেরিয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যখন খবর পরিবেশন করছি আপনাদের সামনে, এখনো পর্যন্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি। বহাল তবিয়তে রয়েছেন শাসক বিধায়ক। বহাল তবিয়তে শুধু নেই, এবার তিনি পাল্টা কমিশনের বিরুদ্ধে রীতিমতন হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন যে এসআইআর আবহে অনেকের মৃত্যু হয়েছে, গণ এফআইআর হওয়া উচিত কমিশনের বিরুদ্ধে। পাল্টা কমিশনকে চোখ রাঙানি শাসক বিধায়কের। বেশি কিছু বললে ধর ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে, কোনো লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে। করোনা ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে। আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর হুমকি, ভাঙচুর, এই যে সামাজিক দাঙ্গার মতন পরিস্থিতি, তো এগুলো তৈরি করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি পুলিশ মন্ত্রী, ওনার উৎসাহে প্রশ্রয়ে এগুলো হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন শুধুমাত্র বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নয়। আমি তো চাই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন ব্যবস্থা না নেবে, ততক্ষণ এগুলো চলতে থাকবে। তো সভ্য সমাজে এই ধরনের বক্তব্য নির্বাচন কমিশনের সম্বন্ধে রাখা যেতে পারে? আমার তো মনে হয় না। ফলে কমিশনকে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে। শুধু কাগজে নির্দেশ দিলে হবে না, লোকে কাগজে বাঘ বলবে। কমিশনের বিরুদ্ধে এফআইআর করার মতো কাজ যদি কমিশন করে থাকে, তাহলে সত্যি সত্যি গণ এফআইআর করা উচিত। কিন্তু সেই গণ এফআইআরটাকে না করিয়ে বা এক এফআইআরও না করে তার বদলে লোকজনকে নামিয়ে ভাঙচুর করা, অশান্তি তৈরি করা, এই মনিরুলের উস্কানিতে আমরা এর আগে দেখেছিলাম মুর্শিদাবাদে দাঙ্গা করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছিল। সুতরাং এফআইআর করা উচিত হলে এফআইআর করুন, তার বদলে রাস্তায় ভাঙচুর করছেন কেন, দাঙ্গা লাগাচ্ছেন কেন? ইলেকশন কমিশন যদি একটা ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো শুকনো ওদের ভাষণে ছিঁড়ে ভিজবে না। সুতরাং ইলেকশন কমিশন যে প্রশ্রয়টা দিচ্ছে, এই প্রশ্রয়ের ফলে তৃণমূল সাপের পাঁচ পা দেখেছে, কিচ্ছু করার নেই। যদি এরা খালি দুটো নির্দেশ পাঠিয়ে হাত গুটিয়ে বসে থাকে, তাহলে এটাই হবে, আমাদেরকে এটাই দেখতে হবে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, এই ফারাক্কা থেকে শুরু হয়েছিল, তারপর চাকুলিয়া দেখেছিলাম, সন্দেশখালী 1 নম্বর ব্লক দেখেছিলাম, গতকাল ইটাহার দেখলাম। এই বিডিও অফিস বা শুনানি কেন্দ্র ভাঙচুর, এই রোগটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে। এতে একটা দিক গেল, কিন্তু এরকম হুমকি, হুঁশিয়ারি, এই বিষয়টাও যদি ছড়িয়ে পড়ে তাহলে তো আসল বিপদ। কি করছে কমিশন, কি ভাবছে কমিশন? দেখো, সরাসরি মনিরুল ইসলামের এই স্পিচের পরে কমিশন নিজে থেকে, জাতীয় নির্বাচন কমিশন থেকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ সরাসরি জাতীয় কমিশন দিচ্ছে, সিইও দফতর থেকে আলাদা করে কোনো চিঠি নয়। জাতীয় নির্বাচন কমিশনের এই এফআইআর রুজু করার নির্দেশের পরেই নড়েচড়ে বসেছেন স্বয়ং মনিরুল ইসলাম। আজকে তিনি যাই বক্তব্য রাখুন না কেন, তিনি একটি চিঠি পাঠিয়েছেন। অর্থাৎ এফআইআর করার আগেই
নিজের থেকে একটা স্বচ্ছতা বজায় রেখে যাতে আর কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় তার জন্য এই চিঠিকে হাতিয়ার করেছেন, যেখানে মনিরুল ইসলাম লিখেছেন যে কোনো রকম উদ্দেশ্য ছিল না তাকে তার কমিশনকে ক্ষুণ্ণ করার, বরং ভোটারদের বোঝাতে, ভোটারদের তাদের নিজস্ব প্রাপ্ত যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের যে অধিকার সেটা বোঝাতেই এই ধরনের বক্তব্য ব্যবহার করা হয়েছে। এবং একই সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের কথাও বলেছেন, যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলছে যে ভোটারদের অধিকারের কথা সবার আগে মাথায় রাখতে হবে। অর্থাৎ কেন এই চিঠি? এফআইআর তো এখনো হয়নি। যদি সত্যিই মনিরুল ইসলাম এতটা সাহসী হন তাহলে এই চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল না। ইতিমধ্যেই তিনি ডিইওকে এই চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং জানিয়েছেন যে যাবতীয় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। এর আগে তোমার মনে থাকবে যে কোনো নির্বাচনের সময় 24 ঘন্টা সময় দেওয়া হয় এই ধরনের কোনো স্পিচের ক্ষেত্রে, যদি কাউকে আলাদা করে নোটিশ পাঠানো হয় কমিশনের পক্ষ থেকে, একটা ক্ষমা চাওয়ার একটা বিষয় থাকে। মনিরুল ইসলাম এর আগেও বহুবার ভোটে লড়েছেন, তিনি জানেন নির্বাচন কমিশনের কাছে কি লিখতে হয়, কিভাবে সেই কাজ করতে হয়, সেই হিসেবে তিনি আগেভাগেই এই চিঠি পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ কমিশনের যে সেটার আগেই মনিরুল নিজে সতর্ক হয়েছেন। একেবারেই দেখুন, একটা বিষয় যে চাপের মুখে পড়ে এবারে সাফাই গাইছেন এই ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। চেপে বসে যখন এফআইআর এর ফাঁস, ঠিক তখনই ফ্যাসাদে পড়ে জঙ্গিপুরের এসডিওকে চিঠি মনিরুলের। চিঠিতে তিনি লেখেন, খবরে জেনেছি আমার একটা ভাষণের পরিপ্রেক্ষিতে ডিএমকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। আমি সবসময় সংবিধান এবং আইনের শাসনকে মর্যাদা দিয়ে এসেছি। আমি আমার ভাষণে কখনোই নির্বাচন কমিশনকে ছোট করতে চাইনি, নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইনি। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে গিয়ে যা বলার বলেছি, চিঠিতে উল্লেখ করেছেন মনিরুল ইসলাম। দেখতেই পাচ্ছেন সেই চিঠির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে চাপের মুখে পড়ে সাফাই গাইছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। যখন চেপে বসেছে এফআইআর এর ফাঁস, ফ্যাসাদে পড়ে জঙ্গিপুরের এসডিওকে চিঠি লিখছেন মনিরুল ইসলাম। চিঠিতে তিনি লিখেছেন, খবরে জেনেছি আমার একটা ভাষণের পরিপ্রেক্ষিতে ডিএমকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বোঝাই যাচ্ছে মনিরুল ইসলাম তিনি বেশ চাপে পড়েছেন এবং চাপে পড়ে তিনি এবারে সাফাই গাইছেন। শুধুমাত্র সাফাই নয়, তিনি চিঠিও দিচ্ছেন এবারে। ওনাকে কে চিঠি দিতে বলেছে? নির্বাচন কমিশন কি ওনার কাছে কোনো চিঠি চেয়েছে? নির্বাচন কমিশন কি বলেছেন ওনাকে ওনাদের কাছে গিয়ে কোনো গল্প বলতে, কোনো কবিতা বলতে, কোনো গান গাইতে? এবং সেই চিঠিতে তিনি লিখেছেন যে খবরে জেনেছি আমার একটা ভাষণের পরিপ্রেক্ষিতে ডিএমকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এসডিও কে লেখা চিঠি। হ্যাঁ, উনি সুমোটো একটা চিঠি লিখছেন, ঠিক আছে, ওনাকে তো চিঠি দিতে বলা হয়নি। তাহলে তো এবার থেকে সমস্ত চোর এবং সমস্ত ডাকাতরা চিঠি লিখে দেবেন জজ সাহেবদের, দিয়ে বলবেন আমি প্রচন্ড আইনের প্রতি অনুরক্ত, আমি আইন মেনে চুরি করি, আইন মেনে ডাকাতি করি, আমাদেরকে আর ধরা যাবে না। এইসব বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন যে অর্ডার দিয়েছেন সেটা ওনাকে দেননি, ওনার মালকিনকেও সরাসরি দেননি, দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে। ওনাকে কেন গ্রেপ্তার করা হবে না বা এখনো পর্যন্ত কেন হয়নি তার উত্তর চাই। ওস্তাদি করা বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে গেলে একটা জিনিস করতে হবে, পশ্চিমবঙ্গে আইনের শাসন চাই, যেটা এই মুহূর্তে নেই, তৃণমূলের আমলে থাকা সম্ভব নয়। এটাকে বন্ধ করা দরকার। সেই জন্য বিজেপিকে আনতে হবে, তবেই আইনের শাসন পশ্চিমবঙ্গে স্থাপিত হবে। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদেরকে, চাপের মুখে পড়ে এবারে সাফাই ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। যখন তিনি বুঝতে পারছেন যে চেপে বসে এফআইআর এর ফাঁস, ঠিক তখনই তিনি জঙ্গিপুরের এসডিওকে একটি চিঠি লিখছেন। চিঠিতে তিনি লিখেছেন, খবরে জেনেছি আমার একটা ভাষণের পরিপ্রেক্ষিতে ডিএমকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। আমি সবসময় সংবিধান এবং আইনের শাসনকে মর্যাদা দিয়ে এসেছি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, এই যে মনিরুল ইসলাম তিনি তো এই চিঠিটা লিখেছেন এসডিও কে, এবং বোঝাই যাচ্ছে এই চিঠিটা তিনি চাপে পড়েই লিখেছেন খানিকটা।
দেখো, যে চিঠিটা তিনি লিখেছেন এসডিওকে, অর্থাৎ জঙ্গিপুরে যিনি মহকুমা শাসক থাকে, কিন্তু তার পরবর্তীতে যদি আবার দেখো যে চাপে পড়ে লিখলেও পরবর্তীতে কিন্তু তিনি আবার আর সেই পুরনো কায়দায়, অর্থাৎ তার রুদ্ররূপ বা যেটাই বলো সেই কায়দাতে, কারণ তিনি চিঠি লিখলেন, তারপর ঠিক বিকেল 4টে নাগাদ ফারাক্কায় একটা সভা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। সেই জন্মজয়ন্তীর সেই মঞ্চে গিয়েও কিন্তু আবার বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর হওয়া উচিত, তিনি ভয় পান না। অর্থাৎ যে তিনি সাঁড়াশি চাপে পড়ার পর একবার ক্ষমা চাইছেন বা সেই রকম লিখছেন যে সংবাদ মাধ্যমে দেখেছিলেন, তাই তিনি নির্বাচন কমিশনের যে চিঠি যে এসডিওকে দিয়েছেন, পরবর্তীতে আবার তিনি তার রৌদ্র রূপ দেখাচ্ছেন। অর্থাৎ কোথাও না কোথাও ভাবছে এই চিঠি দিয়ে তিনি বেঁচে যাবেন, কারণ তার আবারও পরবর্তীতে তিনি আবারও তার রুদ্র রূপ দেখাচ্ছেন। ঠিক কি বলেছেন তিনি, একবার শোনাই আপনাদের। বেশি কিছু বললে তো ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে, কোন লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করো না ভাই। তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আমার আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। একদিকে দেখা যাচ্ছে মনিরুল ইসলাম তিনি চাপের মুখে পড়ে এসডিওকে তিনি একটি চিঠি লিখছেন, কিন্তু তিনি পরক্ষণে আবারও তার যে রূপ সেই রূপ তিনি ধারণ করছেন, আবারও তিনি একই সুরে কথা বলছেন। না, কি সুরে কথা বলছেন? মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না সেটাই বলছেন। সেটা তো ন্যায্য কথা। ইলেকশন কমিশন মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে, আর আমাদের জনপ্রতিনিধিরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে? জনতার হয়ে কে দাঁড়াবে? আপনার হয়ে কে দাঁড়াবে? আপনি যদি দেখেন, আমি আপনাকেই বলছি, বা আপনার যে সংস্থা তাদের যে বিভিন্ন লোক যে দেখতেন যে সকলের নাম বাদ দেওয়া হচ্ছে ইলেকটোরাল রোল থেকে, ভোটার লিস্ট থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে, তখন আপনি কি চাইবেন? প্রতিবাদ করবেন না? আপনি বলবেন না? আপনি গিয়ে যদি দেখেন হিয়ারিং এ আপনি কাগজ দিলেন, কিন্তু বলে দিল আমি কোনো রিসিপ্ট দেব না। ইলেকশন কমিশন নাকি দিল্লি থেকে বলেছে রিসিপ্ট দিতে হবে না, পরে দেখলেন আপনার নাম নেই, বলা হচ্ছে আপনি কোনো কাগজ দেননি। এই অসহায় মুহূর্তে আপনি কি ভাববেন? যদি আমার পাশে কেউ থাকতো। সেই তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই পার্টি যে মানুষের অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়ায়। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দিচ্ছি না আমরা। আর এই বদমাইশি করছে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে, বাংলা একটা ষড়যন্ত্র করছে। অনেক কষ্টে এই ভোটের অধিকার মানুষ আদায় করেছে এই ভারতবর্ষে। তাদের অনেক কিছু নেই, কিন্তু একটা অধিকার আছে, গণতন্ত্রের অধিকার। সেই শেষ সম্বলটুকু ছিনিয়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এবং বিজেপি। সেটা মানুষ নিতে দেবে? আর আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে সেটা করতে দেব? সুতরাং কিসের অপরাধ? বলছেন যে মানুষের অধিকারের জন্য আমাদের লড়াই করতে হবে। ব্রিটিশরা পারেনি মানুষের অধিকার আমাদের প্রতিবাদে কেড়ে নিতে, আর আজকে এই ইলেকশন কমিশনে এসে বিজেপির কথায় এখানকার বাংলার মানুষের অধিকার কেড়ে নেবে, ভোটের অধিকার কেড়ে নেবে। আমার বাড়ির আবদার, বাংলা হচ্ছে শক্ত ঘাঁটি, অত সোজা নয়। এটা ইলেকশন কমিশনও জেনে রাখো। ধন্যবাদ আপনাকে। দেখুন, শাসক দলের তকমাটা যদি পিঠে থাকে তাহলে কি যা খুশি বলা যায়, যা খুশি করা যায়। কারণ মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে? নেওয়া হলে তাহলে কখন নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, এটাই সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী আধিকারিক তিনি ঠিক কি জানিয়েছেন এই মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে, একবার শুনবো।
আমরা তার বক্তব্য শুনবো এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে মনিরুল ইসলাম তিনি একটা পাল্টা চিঠি দিয়েছেন এসডিওর কাছে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, এফআইআর করার যে নির্দেশ দেওয়া ছিল, সেটা এখনো পূরণ হয়নি। গতকাল মনোজ আগরওয়াল তিনি ঠিক কি বলেছিলেন একবার শুনবো। যেই তো কগনিজেন্স দিয়েছে, যেটা উনি বক্তব্য রেখেছেন, যেটা যেটাই করেছেন উনি, ওটা নিয়ে ইসেই বলেছে ডিও কে এফআইআর লঞ্চ করার জন্য। এদিকে বহরমপুরের বিজেপি বিধায়ক তিনি ঠিক কি বলেছেন এই ঘটনা একবার শোনা যাক। এমএলএ বা বিভিন্ন তৃণমূলের গুন্ডা মাফিয়ার নেতারা নির্বাচন কমিশনকে ধুমকি দিচ্ছে, বিডিওর উপরে মানে আক্রমণ করছে, বিভিন্ন এসডিও অফিসে ভাঙচুর করছে। সেই জায়গায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল মুর্শিদাবাদ জেলার ডিএমকে যে আপনি এফআইআর করে বৈকাল 5টার মধ্যে আমাকে এফআইআর এর কপি পাঠান। পাত্তাই দিল না এখানকার ডিএম। নির্বাচন কমিশন স্তব্ধ, নির্বাচন কমিশনের কোনো অ্যাকশন নেই। কেন নেই জানি না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, এখানে কি নির্বাচন কমিশন তাহলে কি শুধু যা বলেছিল তা কি শুধু কথার কথাই বলেছিল, কাজে কই? স্বাভাবিকভাবে এই পুরো বিষয়টি এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিরোধীদের বক্তব্য শোনাচ্ছে। কিন্তু যেদিন এই ঘটনাটি ঘটেছিল, বিডিও অফিসে তাণ্ডবের পর হুঁশিয়ারির সুরে ঠিক কি বলেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বারবার সেই বক্তব্য আপনাদেরকে শোনাতেই হবে। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটার নির্বাচন, আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। এখন যখন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন করা পদক্ষেপ নিচ্ছে, তখন সে এসডিওকে চিঠি লিখে বলছে যে সে নির্বাচন কমিশন এবং নির্বাচনের কমিশনের কাজকে ছোট করে দেখাতে চায়নি। কিন্তু এই তো তাণ্ডবের দিনের পর নয়, তাণ্ডবের পরের দিনও সভামঞ্চ থেকে ঠিক কিভাবে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছে শোনাবো। ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুপ ধুপ করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। দেখুন, গতকাল আপনাদেরকে ইটাহারের ছবি দিনভর দেখিয়েছিলাম কিভাবে শুনানি কেন্দ্রে গিয়ে একদল লোক ভাঙচুর করছে, পাশে একটা প্যান্ডেল তৈরি হচ্ছিল, সেখান থেকে বাস নিয়ে গিয়ে ভাঙচুর করা হয়েছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মাত্র 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অনেকগুলো প্রশ্ন উঠছে। বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, প্রথম প্রশ্ন, কতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, এক্ষেত্রে কি বিডিও বা প্রশাসনিক আধিকারিক যারা আছেন কাউকে চিহ্নিত করেছিলেন কিনা? তৃতীয় প্রশ্ন, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের কি পিসি চাওয়া হয়েছে, পুলিশ কি হেফাজতে চেয়েছে কোনো কিছু জানার জন্য? 4 নম্বর প্রশ্ন, মাত্র 2 জন। একদম শুভজিৎ, দেখো ভিডিও তো মুখে কুলু পেটেছে। কতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আমরা তো সাংবাদিক, আমরা ঠিক জোগাড় করেছি। 300 জন আননোন ব্যক্তি, তাদের নামে কিন্তু এফআইআর করা হয়েছে, যেটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু ভিডিও বলছে 300 জনই কিন্তু তার অপরিচিত। কিন্তু একটা বিষয় দেখো, 300 জন যদি অপরিচিত হয় তাহলে কি তিনি কি একে চিনতেন না? কি বলে, মুশারফ হোসেনকে কিন্তু তিনি চিনতেন না? তার বিরুদ্ধে কেন এফআইআর করা হয়নি? এই 2 জন আননোন, 300 জন তারাও আননোন, তাহলে পরিচিতটাকে ভিডিও তাহলে কি করতে আছেন? তিনি যদি নাই চেনেন তাহলে আছেন কি করতে? কালকের যে ঘটনা, আজকে কিন্তু শুনানি হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি, এই শুনানির পরে কিন্তু যেটা যারা জানিয়েছে যে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে শুনানি হয়েছে। দেখো ভিডিও কুলু পেটেছে, আমি আরো একবার বলছি। মুশারফ হোসেনকে কি তিনি চিনতেন না? তিনি তৃণমূল বিধায়ক বলে কি তার প্রতি কোনো এফআইআর করা হলো না? 24 ঘন্টা
মাত্র 2 জন ভাবা যায়? একদম পুলিশ হেফাজতে চেয়েছে, কিন্তু পুলিশ তাদেরকে জেল কাস্টডিতে দেওয়া হয়েছে। তারাকে 6 তারিখ পর্যন্ত জেল কাস্টডিতে থাকবে এবং 27 তারিখের মধ্যে পুলিশের কাছে কেস ডায়েরি চাওয়া হয়েছে বিচারকের পক্ষ থেকে। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। দেখুন, এই যে তাণ্ডব আতঙ্ক, সেই তাণ্ডব আতঙ্কের মধ্যে ইটাহারে এসআইআর এর শুনানি কেন্দ্রে শুনানি শুরু। যেমনটা জানা যাচ্ছে, ইটাহারে হাই স্কুলে পুলিশের নিরাপত্তা, একদিকে এসআইআর এর শুনানি, আরেকদিকে চলছে সরস্বতী পুজো। এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাবো। ইটাহারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে এসআইআর এর লাইনে দাঁড়িয়েছেন যারা শুনানির জন্য এসেছেন তারা, সেই ছবিটা একদিকে আপনাদেরকে দেখাচ্ছি। আরো একটা দিকে দেখুন সরস্বতী পুজো চলছে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। না, অনিশ্চিত 10টা থেকে হওয়া উচিত টাইম, অফিস টাইমে। কখন থেকে হবে এখন তো বুঝতেই পারছি না। শুরু হবে যেগুলো এখন আসছে, অনেকের বাড়িতে পুজো থাকে তো পুজো করে তারপরে স্কুলে আসবে, এটা আপনাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সবাই আমরা খবর দেখি, কথা বলেছি। পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে, এখন ভবিষ্যতে কি হবে এখন বলা যাচ্ছে না। আর নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর প্রসঙ্গ উঠে এলো। এখনো পর্যন্ত যে 110 জনের মৃত্যু হয়েছে, তার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন মামলা হবে না? কি বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, একবার বিগ বলে আপনাদেরকে শোনাবো। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। এসআইআর নিয়ে সংঘাতে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে তোপ দেখছেন, তখন পাল্টা উত্তর দিয়েছে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি এফআইআর হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? 26,000 ব্যক্তির চাকরি চলে গেল, কতজন সুসাইড করলো, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না? তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত না? তার বিরুদ্ধে তো সবার আগে এফআইআর হওয়া উচিত। উনি সবাইকে ঘুগনি বেচার ফর্মুলা দিচ্ছেন, আর ওনার ভাইপো কয়লা বেচছে, গরু পাচার করছে, কোটি টাকার মালিক হচ্ছে, আর অন্যরা ঘুগনি বিক্রি করবে নাকি? এফআইআর যদি করতে হয়, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে এফআইআর হওয়া। দেখুন, এই যে এসআইআর আতঙ্ক, সেই এসআইআর আতঙ্কে ভোটারদের যে মৃত্যু, তার প্রমাণ মেলেনি। আমরা এরকম অনেক অভিযোগ উঠে আসতে দেখেছিলাম, যেখানে অভিযোগ করা হচ্ছিল যে শুনানিতে আসার আগে এবং পরে অনেকেরই মৃত্যু হয়েছে, কিন্তু শুনানির সঙ্গে ভোটারদের এই মৃত্যুর কোনো যোগ পাওয়া যায়নি। দাবি সুব্রত গুপ্তর। বিএলওর মৃত্যু নিয়ে ডিএমদের রিপোর্টও খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এটা তো এর মধ্যে দুটো শ্রেণীর ঘটনা আছে। একটা হচ্ছে যে যারা বিএলও বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে, আমরা সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। এটা এবং যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন, এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আমাদের পক্ষে, আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনও, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব। যখন ডক্টর লিখবেন তখন কিন্তু তাকে কিন্তু শারীরিক সমস্যাটাই লিখতে হবে মৃত্যুর জন্য, তাকে কিন্তু হার্ট ফেলিওর অথবা শারীরিক যে বিষয়টা সেইটা লিখতে হবে, শারীরবৃত্তীয় বিষয়। কোনো ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখতে পারেন না যে এসআইআর এর আতঙ্কে, সেটা তার বাড়ির লোক বলবে, সেটা বাড়ির লোক বলছে। সুব্রত গুপ্ত যদি তিনি বিজেপিকে ডিফেন্ড করতে, ইলেকশন কমিশনকে ডিফেন্ড করতে রাজনৈতিক মোড়কে বিভ্রান্তি ছড়ান,
তাহলে তাকে তার দায়টা তাকেও নিতে হবে। কেস তো মমতা ব্যানার্জি আপনি করেছেন, আপনি তো জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল তার নামে তো করেছিলেন কেস। আর এই এসআইআর প্রসেসের জন্য যদি কেউ মারা যায় তার দায় কিন্তু আপনার, কারণ আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে। এর আগে বিহারে হয়েছে, এর আগে কয়েক বছর আগেও এসআইআর হয়েছে, কিন্তু সেই সব রাজ্যে রাজ্য সরকার সমর্থন দিয়েছে, একসাথে মিলেমিশে কাজটা হয়েছে। কিন্তু এখানে আপনি কোনো সমর্থন দেননি, আপনি নন কোঅপারেশন করেছেন এবং সমানে আপনি মানুষকে বিভ্রান্ত করে উস্কাবার চেষ্টা করছেন। সুতরাং এই মৃত্যুর দায় কিন্তু আপনার। ঠিকই তো, এসব ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্টটা লাগে, ওটা দেশের আইনের মধ্যে পড়ে। ডিএমদের সঙ্গে জোগাড় করে দিন। মুখ্যমন্ত্রী কি ডিএমদের বারণ করেছেন নাকি যে পোস্টমর্টম রিপোর্টটা যেন ঠিকঠাক মতো না দেওয়া হয়? তাহলে কেন ডিএমরা দিচ্ছে না? শ্রমিক ভট্টাচার্যের পর এবার কমিশনের ভূমিকায় খড়গহস্তকে জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী? বলছেন অ্যাকশন কোথায়? কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে? চিঠি চাপাটিতেই কেন সীমাবদ্ধ কমিশনের পদক্ষেপ? কোথায় অ্যাকশন? এমন প্রশ্ন বিরোধী দলনেতার, এমনকি সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জির লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না, আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন, দয়া করে শুভেন্দু অধিকারী যেন এই যে হিয়ারিংয়ে ডাকছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, শুভেন্দু অধিকারী এই হিয়ারিংয়ের দিন দুপুরবেলা একটু ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। উনি বাইরে বসে বিবৃতি দেয়া, এসআইআরকে সমর্থন করা, আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। আর এর আগে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন? নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছিলেন যে দিল্লিতে বসে থেকে কোনো লাভ নেই, বাংলায় আসুন নির্বাচন কমিশনার, মানুষের কথা শুনুন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে এর আগে দাবি জানিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। শোনাই আপনাদের। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়।